সুপ্রভাত। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের দর্শন বিভাগ ও শারীর শিক্ষা বিভাগের যুগ্ম প্রয়াসে মহাবিদ্যালয়ের আভ্যন্তরীণ গুণগত মান মূল্যায়ন পর্ষদের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছে আজকের এই আন্তর্জালিক কর্মশালা। উপস্থিত শ্রদ্ধেয় অতিথি মহারাজদের, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়ের সহ সকল শিক্ষক ও শিক্ষাকর্মী বন্ধুদের এবং স্নেহের ছাত্রছাত্রীদের জানাই সাদর অভ্যর্থনা। 2014 সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতবর্ষের পক্ষ থেকে যোগচর্চার উপকারিতা ও গুরুত্ব উল্লেখপূর্বক আন্তর্জাতিক যোগ দিবস পালন করার জন্য একটি দিন নির্দিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব মেনে 21শে জুন দিনটিকে চিহ্নিত করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। বর্তমানে এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে পৃথিবী। এক অপ্রতিরোধ্য আণুবীক্ষণিক জীব মানব সভ্যতার অস্তিত্বের সম্মুখে তুলে ধরেছে প্রশ্নচিহ্ন। কেবলমাত্র আজ সতর্কতা বিধি মান্য করায় পর্যাপ্ত নয় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। বাড়িয়ে তুলতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে। আর সে কারণেই অপরিহার্য যোগাভ্যাস। যোগাভ্যাসের মধ্য দিয়ে শরীর ও মনকে সুস্থ রাখার চেতনা নবীন প্রজন্মের মধ্যে জাগিয়ে তোলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। আর সেই উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে এই কর্মশালার। সূচনায় আমি অনুরোধ করছি মহাবিদ্যালয়ের আভ্যন্তরীণ গুণগত মান মূল্যায়ন পর্ষদের কর্ণধার অধ্যাপক চিরন্তন দাশগুপ্তকে কিছু বক্তব্য রাখার জন্য। স্যার, আপনি নিজেকে আনমিউট করুন। নমস্কার। আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিবর্গ শ্রীমৎ আত্মপ্রজ্ঞ মহারাজ, শ্রীমৎ স্থিতপ্রজ্ঞ মহারাজ, শ্রীমৎ সন্তপ্রজ্ঞ মহারাজ এবং শ্রীমৎ সংস্কৃতি চৈতন্য মহারাজকে সশ্রদ্ধ নমস্কার জানাই। স্বাগত জানাই মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে, শিক্ষাকর্মীদের এবং সর্বোপরি যাদের জন্য এই অনুষ্ঠান সেই ছাত্রছাত্রীদের। আমরা ইতিপূর্বে মহাবিদ্যালয়ের শ্রেণীকক্ষে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছি সকলের সোৎসাহ অংশগ্রহণের মাধ্যমে। প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে মহাবিদ্যালয়ের উদ্যোগে বেশ কিছু ওয়েবিনারও আমরা পরিচালনা করেছি, কিন্তু অনলাইনে যোগ দিবস পালনের প্রয়াস আমাদের এই প্রথম। দর্শন বিভাগ এবং শারীর শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আজকের কর্মশালা কেবল একদিনের প্রথা পালন নয়, এই কর্মশালার প্রেরণায় আমাদের সকলের জীবনে নিয়মিত যোগাভ্যাস একটি সুন্দর, সুস্থ ও কর্মক্ষম জীবন গড়ে তোলার পক্ষে সহায়ক হয়ে উঠুক, এই কামনা করে আমি অধ্যাপক ডক্টর জয়িতা ভট্টাচার্যকে সঞ্চালনার কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমি অনুরোধ করব শারীর শিক্ষা বিভাগের অধ্যাপক সালমান ফার্সি মন্ডলকে কিছু বক্তব্য রাখার জন্য। হ্যালো, আজকের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ, অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীদের শুভ সকাল এবং সেই সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ফিলোসফি অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সহযোগিতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। আমরা সবাই জানি যে সুস্থ শরীর সুস্থ মনের জন্য বা অধিকারী, সেই জন্য এই যোগ দিবস একটি অনন্য রূপ। তাই এই যোগ দিবসের সার্বিক সফলতা আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ভারতীয় আস্তিক দর্শন সমূহে
অন্যতম হলো যোগ দর্শন। তত্ত্ব ও প্রয়োগের এক অনন্য নিদর্শন হলো যোগ। মহর্ষি পতঞ্জলির প্রজ্ঞালব্ধ সত্যই বর্ণিত হয়েছে এই দর্শনের আকর গ্রন্থ যোগসূত্রে। গ্রন্থের প্রথম সূত্রে ঘোষিত হয়েছে এর মূল প্রতিপাদ্য অর্থ যোগানুশাসনম, অর্থাৎ এসো যোগের অনুশাসন মান্য করি, যোগ শিক্ষা গ্রহণ করি। আজ সেই শিক্ষা প্রদানের উদ্দেশ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চার আলোকপ্রাপ্ত বিদ্বজ্জন শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমের রূপকার শ্রীমৎ আত্মপ্রজ্ঞ মহারাজ এবং তাঁর সহযোগী শ্রীমৎ কৃতপ্রজ্ঞ মহারাজ, শ্রীমৎ সন্তপ্রজ্ঞ মহারাজ এবং শ্রীমৎ সাংকৃতি চৈতন্য মহারাজ। শ্রীমৎ আত্মপ্রজ্ঞ মহারাজের জন্ম বাংলার এক প্রান্তিক গ্রামে। শৈশবাবস্থা থেকেই জীবনের প্রতিটি ক্রমকে প্রকৃতিভাবে ভাবিত হয়ে অতি প্রাকৃত দৃষ্টিকোণ থেকে দেখা ও তৎসহ শিক্ষা গ্রহণই ছিল তার বুনিয়াদী শিক্ষা। কালে গতানুগতিক উচ্চশিক্ষা প্রাপ্ত হয়ে জীব কল্যাণ সাধনের ব্রত গ্রহণ করেন। বন্ধনহীন জীবনমুক্ত এই দিব্য পুরুষের পরাগ জ্ঞান, নিষ্ঠা ও প্রেমের ফসল ধর্ম বর্ণ নির্বিশেষে মানব কল্যাণের কেন্দ্র শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম। প্রাতিষ্ঠানিক শিক্ষা স্বরূপ যোগ ও আয়ুর্বেদ শিক্ষার প্রচার ও প্রসার এই সংগঠনের লক্ষ্য হলেও প্রকৃতিজাত মানব জীবনে প্রকৃতির উপস্থিতির অনুসন্ধান ও তদ্বিষয়ক গবেষণালব্ধ জ্ঞান পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। সময়ের অনুশাসন মেনে আজকের এই কর্মকাণ্ডকে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথমে উদ্বোধনী বক্তৃতা দেবেন শ্রীমৎ কৃতপ্রজ্ঞ মহারাজ, তারপর যোগ সাধনের উপর বক্তব্য রাখবেন শ্রীমৎ সন্তপ্রজ্ঞ মহারাজ, যোগ প্রদর্শন করবেন শ্রীমৎ সাংকৃতি চৈতন্য মহারাজ এবং সমাপ্তি ভাষণ প্রদান করবেন শ্রীমৎ আত্মপ্রজ্ঞ মহারাজ। শ্রদ্ধেয় মহারাজদের কাছে আমার বিনম্র অনুরোধ অনুষ্ঠান শুরু করা। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সকাল আমডাঙ্গা বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যক্ষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সঞ্চালক সঞ্চালিকা এবং উপস্থিত সকল বিশিষ্ট মানুষকে আমার শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। আজ আমরা আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করব, কিন্তু এমন এক কঠিন সময়ে আমরা একসাথে হয়েছি যখন সারা পৃথিবী জুড়ে নানা প্রকার শারীরিক ও মানসিক অসুস্থতা আমাদের বিব্রত রাখছে। এই সময় খুবই প্রয়োজন যে আমরা সকলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একসাথে মানুষের কল্যাণে কাছাকাছি থাকি এবং নিজেদেরকে সুস্থ, সবল, শক্তিশালী করে রাখি, যাতে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে পারি, আত্মরক্ষা করতে পারি এবং আমার পাশের মানুষটির কাছে দাঁড়াতে পারি। আমার কথাগুলি কি শ্রবণযোগ্য, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ। একটি ছোট গল্পের মধ্যে দিয়ে শুরু করলে হয়তো বিষয়টি আরেকটু গ্রহণযোগ্যতা পাবে বা আরেকটু আনন্দদায়ক বা মজাদার হয়ে উঠতে পারে আমাদের কাছে। ছাত্রছাত্রীরা সবাই রয়েছে, তো একটা ছোট্ট গল্প হয়ে যায়। তো এক দেশে এক রাজা ছিল। আমরা জানি এক সময় যখন গণতন্ত্র ছিল না, তখন আমাদের দেশে রাজা ছিলেন। তারপর আমরা সেই গানটা শুনলাম, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে। এখন আমরা সবাই রাজা, সেই কথাটা মাথায় রেখে আমরা এই ছোট্ট গল্পটা শুনব।
তাহলে যেমন রূপকথার গল্প হয়, এক দেশে এক রাজা ছিলেন, আর রাজারা মাঝে মাঝে হেরে যান। যেমন আমরা প্রত্যেকে প্রতিদিনের লড়াইয়ে কখনো জিতে যাই, কখনো হেরে যাই। সেই রাজা একদিন হেরে যান। তো আমরা একটু হেরে যাওয়ার গল্প আজ শুনবো, যেহেতু সময়টা কঠিন। তো সেই রাজা যখন হেরে যান, তখন আরেক রাজা তাকে বন্দি করেন। আমরাও মাঝে মাঝে বন্দি হই আমাদের নিজেদের কাছে, নিজেদের ছোট ছোট চাহিদা, লোভ, প্রলোভন, বিভিন্ন রকম দুর্বলতার কাছে। তো সেই রাজা বন্দী হয়েছেন, তাকে রাখা হয়েছে এক পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় দুর্গ, আর সেই দুর্গের একদম উপরের যে ঘর, সেই প্রকোষ্ঠে তাকে বন্দি রাখা হয়েছে। তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। আমরা যদি খুব বেশি দিন আমাদের এই প্রলোভন, লোভ, আমাদের দুর্বলতার কাছে বন্দি থাকি, তাহলে এক সময় এই বিভিন্ন ধরনের অসুখ, তা শারীরিক হোক, মানসিক হোক বা সামাজিক, যে কোনো ধরনের ব্যাধি আমাদের আক্রমণ করতে পারে এবং তা মৃত্যুর দিকে আমাদের নিয়ে যেতে পারে। তো সেই রাজারও মৃত্যুদণ্ড হবে। তো অনেক সময় মৃত্যুদণ্ডের আগে শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। তো যখন সেই রাজাকে জানতে চাওয়া হয় যে তোমার শেষ ইচ্ছা কি, রাজা বলেন যে তিনি তার মন্ত্রীর সঙ্গে একবার দেখা করতে চান। তো যাই হোক, সে মন্ত্রীর সাথে দেখা হয়, রাজা তাকে কিছু বলেন, উপদেশ দেন, মন্ত্রী চলে যায়। এই উপদেশ মতো যেদিন মৃত্যুদণ্ড হবে, তার আগের দিন রাতে সেই মন্ত্রী ওই পাহাড়ের নিচে এসে দাঁড়ান, যে পাহাড়ের উপরে রাজামশাই বন্দী আছেন। এবং রাজামশাইয়ের পরামর্শ মতো মন্ত্রী সঙ্গে এনেছিলেন একটি গুবরে পোকা, একটু মধু, রেশমের সুতো, একটু মোটা সুতলি দড়ি, আর বড় মোটা জাহাজ বাঁধা কাছি। তো সংক্ষেপে বলতে গেলে গল্পটা এইরকম যে ওই গুবরে পোকার সুরে বা মুখে একটু মধু দিয়ে, সুরে একটু মধু লাগিয়ে তার পায়ে রেশমের সুতো বেঁধে মন্ত্রী পাহাড়ের নিচে ছেড়ে দেয়। গুবরে পোকা ওই মধুর গন্ধে বা মধুর লোভে উপরে উঠতে উঠতে সেই রেশমের সুতো বাঁধা পায়ে, হালকা সুতো বাঁধা পায়ে পৌঁছে গেলেন পাহাড়ের উপরের, একদম উপরের সেই ঘরে বা প্রকোষ্ঠে যেখানে রাজা আছেন। রাজা জানলা দিয়ে সেই গুবরে পোকাকে ধরে তার পা থেকে রেশমের সুতো খুলে নিলেন। এই রেশমের সুতোর এক প্রান্তে বাঁধা ছিল একটু মোটা সুতুলি দড়ি। সুতো ধরে টান দিতে আসলো মোটা সুতুলি দড়ি। মোটা সুতুলি দড়ি ধরে টানলে আসলো মোটা দড়ি বা বড় কাছি। সেই কাছি জানলার পরাতে বেঁধে রাজা সেই কাছি বেঁধে নেমে আসলেন প্রকোষ্ঠ থেকে, মুক্তি পেলেন রাজা। রূপকথার গল্পে বা কখনো কখনো আমাদের চলচ্চিত্রে এমন অনেক কিছু ঘটে যার সত্যতা যাচাই করা খুব কঠিন। কতদূর তা বাস্তবে সম্ভব সেটা আমরা জানি না, কিন্তু এই গল্পগুলো কোথাও আমাদের জন্য কিছু ইঙ্গিত রেখে যায়। এই যে রাজার মুক্ত হওয়ার যে গল্প, এই গল্পের মধ্যে একটা ছোট্ট ইঙ্গিত আছে আমাদের স্বাধীন হওয়ার। এই এই বন্দি দশা কোথাও যে আমরা নিজেদেরকে নিজেরা বেঁধে ফেলেছি প্রতিযোগিতার দৌড়ে, হ্যাঁ, নানান খেলায় জেতার একটা নেশায়, সেখান থেকে মুক্ত হওয়ার যে উপায়, তা কোথাও এই গল্পের মধ্যে রয়েছে। এই গল্পের মধ্যে রাজার একটা মোটা কাছি দরকার ছিল মুক্ত হওয়ার জন্য, আর তাই তার কাছে পৌঁছে দেওয়া প্রথমে প্রয়োজন ছিল সূক্ষ্ম রেশমি সুতোর। ঠিক তেমনি আমাদের এই শরীরটা যদি সুস্থ রাখতে হয়, শরীর যদি সেই মোটা কাছি হয় যে আমাদের নানা প্রকার বন্ধন, নানান প্রকার অসুবিধা থেকে মুক্ত করার জন্য প্রথম হচ্ছে সুস্থ শরীর। তাকে যদি আমাদের করাইতে হয়, তাকে যদি আমাদের অধিকার করতে হয়, আমাদের ইংরেজিতে যাকে বলে কন্ট্রোল বা নিয়ন্ত্রণে আনতে হয়, এই বৃহৎ
বা স্থূলকে নিয়ন্ত্রণের উপায় হলো সূক্ষ্মের উপরে নিয়ন্ত্রণ। শরীর থেকে সূক্ষ্ম মন, এই শরীর থেকে সূক্ষ্ম আমাদের প্রাণ বা বায়ু, যা প্রতিদিন আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে গ্রহণ বা বর্জন করছি। এই সূক্ষ্মের উপর নিয়ন্ত্রণ, এই সূক্ষ্মই হলো রেশমি সুতো। যদি রাজার হাতে পৌঁছে দেওয়া যায়, রাজা কে? রাজা হলো আমার ভেতরের যে আমি, হম সেই হলো রাজা। সেই রাজার হাতে যদি এই সূক্ষ্ম নিয়ন্ত্রণের চাবিকাঠিটি পৌঁছে দেওয়া যায়, তাহলে রাজা তার শরীরের উপর নিয়ন্ত্রণ পাবে এবং তার এই জীবনের যুদ্ধটা তার কাছে আরেকটু সহজ, আরেকটু সুন্দর, আরেকটু আনন্দময় হয়ে উঠবে। হম তখন তার হাতে আসবে মোটা কাজ। এই সূক্ষ্মের উপর নিয়ন্ত্রণ। আমরা বাইরে যে শরীর দেখছি, আমার মাসলস দেখছি, আমি আমি জিমে যাচ্ছি, আমার মাসল গুলোকে শক্তিশালী করছি, এই মাসল গুলোকে নিয়ন্ত্রণ করছে আমার স্নায়ুতন্ত্র, আমার সূক্ষ্ম স্নায়ু গুলি যেগুলো ছড়িয়ে আছে সারা শরীরে। এই স্নায়ুগুলির উপরে নিয়ন্ত্রণ পাওয়ার জন্য আমাদের প্রাণবায়ু এবং মনের উপরে নিয়ন্ত্রণ প্রয়োজন। হুম তাহলে আমরা আজকে যোগ দিবসে যে যোগ সম্পর্কে একটু জানবো, এবং মূলত আমাদের একদিনের এই ছোট্ট পরিসরে তো খুব বেশি জানা সম্ভব হয় না, কিন্তু আমরা একটা আগ্রহ তৈরি রাখবো জানার। আমরা একটা আগ্রহ রাখবো আহ এই যে প্রাচীন বিদ্যাগুলি আমাদের পৃথিবীতে রয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ছড়িয়ে রয়েছে, সেগুলি সম্পর্কে আমাদের মনের জানালাটা আরেকটু খুলে দেওয়ার এবং আমাদের প্রতিদিনের অভ্যাসের মধ্যে অল্প অল্প করে তাকে ফিরিয়ে আনার। খোলা মনে, কোনো রকম ভাবে অন্য বাহ্যিক প্রভাব থেকে নিজেকে মুক্ত রেখে আমরা আজকে যোগ দিবসে যোগ অভ্যাস করব। আমরা দুটি বা তিনটি মূল বিষয়ের দিকে লক্ষ্য রাখবো। আমাদের প্রথম লক্ষ্য হতে হবে স্থিরতা। একটা বড় মানসিক, শারীরিক বা সামাজিক অস্থিরতার মধ্যে দিয়ে আমরা চলেছি। আমরা প্রথমে চেষ্টা করব শারীরিক স্থিরতা, শরীরকে স্থির করার, মানসিক স্থিরতা, মনটা স্থির করার। নিজেই আমরা যদি স্থির হতে পারি, তাহলে এই সমাজটা অনেকটা ধীর স্থির এবং নতুন বা আগামী ভাবনাগুলোকে গ্রহণযোগ্য হয়ে উঠবে। আরো সহিষ্ণুতা আমাদের মধ্যে আসবে। আমরা একে অপরকে অনেক বেশি গ্রহণ করতে পারবো। স্থিরতার পর যে গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমরা মনোযোগ দেব, তা হলো আমাদের দৃঢ়তা। আমাদের আদর্শে আমরা যেন দৃঢ় হতে পারি। আমাদের ভাবনা, আমাদের যে শিক্ষা আমরা পাচ্ছি, সেই শিক্ষায় যেন দৃঢ় হতে পারি। আমরা যেন সহজে আমাদের এই আদর্শ, আমাদের এই ভাবনা থেকে চ্যুত না হই। খুব সহজে যেন আমাদের প্রভাবিত বা সরিয়ে দেওয়া না যায়। আমরা এই দৃঢ়তাকে অধিকার করার চেষ্টা করব। শারীরিক দৃঢ়তা, মানসিক দৃঢ়তা, সেই দৃঢ়তাকে আমাদের মধ্যে আনার চেষ্টা করব। তৃতীয় একটি বিষয়ে আমরা আজকে জোর দেব, সেটা হলো একাগ্রতা। ছাত্র জীবনে বা যে কোনো ধরনের সাফল্যে একাগ্রতার বিশেষ প্রয়োজন আছে। একাগ্র মনকে একে নিয়ে আসা। আমরা যখন পড়াশোনা করছি, সেই বিষয়ে মনকে একত্রিত করা। আমরা ইংরেজিতে কনসেন্ট্রেশনের কথা পড়ি, আমরা লেজার রশ্মির কথা জানি। আমরা জানি যে সামান্য একটা আতশ কাচ, একটা লেজার, সামান্য একটা আতশ কাচ, একটা লেন্স কিভাবে সূর্য রশ্মিকে একত্রিত করে আগুন সৃষ্টি করতে পারে, তাপ সৃষ্টি করতে পারে। আমাদের প্রত্যেকের মনের মধ্যে এক বিপুল শক্তি রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে যেন আমাদের এই অন্তর শক্তিকে জাগিয়ে তুলি। আমাদের ভেতরের রাজার জয় হোক, সে মুক্তি পাক, তার সকল কষ্ট,
সকল সীমাবদ্ধতা, সকল দুর্বলতা দূর হোক, আমরা প্রত্যেকে রাজা হয়ে উঠি। তাই নিজের ভেতরের যে রাজা, আমার যে আমি, তার সাথে যুক্ত হয়ে উঠুক আজকের যোগ। আজ এখন যোগের অনুষ্ঠানটি চলবে, কিছু যোগ আসন দেখানো হবে, কিছু যোগের অভ্যাস দেখানো হবে, কিন্তু এগুলি শুধুই মাত্র একটি শুরু। আমি আশা রাখবো আজকের দিনটি শুধু আজকেরই 1 ঘন্টা বা কিছুক্ষণের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। এই মহাবিদ্যালয়ের যারা আয়োজক, যে বিশিষ্ট অধ্যক্ষ এবং সঞ্চালিকা রয়েছেন, তাদের এই উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমরা আমাদের জীবনে এই অভ্যাসকে নিয়ে আসতে পারবো। আমি আশা রাখবো যে মহাবিদ্যালয়ের মাধ্যমে আমরা সকলের সাথে যুক্ত হতে পারবো এবং মানুষকে বড় করে, সবচেয়ে আমাদের বিভিন্ন বিশ্বাস বা আদর্শের ঊর্ধ্বে উঠে মানুষকে বড় করে আমরা সকলে যুক্ত হতে পারবো। এবং এই রকম অভ্যাস যা আমাদেরকে আমাদের নিজেদের অবস্থানে, আমাদের নিজেদের বিশ্বাসে, ধর্মে, সেটা যাই হোক না কেন, কিন্তু আমাদেরকে ভালো মানুষ করে এবং আমাদেরকে আমাদের নিজস্ব বিশ্বাসে দৃঢ় করে, শক্তিশালী করে, সুরক্ষিত রাখে। তেমন একটি পরিবেশ প্রয়াস আমরা নিয়ে আসতে পারব। সকলকে অনেক শুভেচ্ছা জানাই এই আন্তর্জাতিক যোগ দিবসের। আমি আবার ধন্যবাদ জানাই আয়োজকদের এবং বিশিষ্ট অধ্যাপকদের এরম একটি সুযোগ আমাদের সকলের করে দেওয়ার জন্য, আমাদের জন্য করে দেওয়ার জন্য। এবং ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসুন আমরা এবার যোগের আসনগুলি এবং তার যে আহ, উপকারিতা, সেগুলো ভালো করে বুঝে নিই এবং আমরা আমাদের এই অভ্যাসে মন দিই। ধন্যবাদ। আমরা কি এবার পরবর্তী অধ্যায়টা শুরু করতে পারি? হ্যাঁ, আমার মনে হয় এবার যোগ অভ্যাস শুরু হোক। নমস্কার। আজকের এই 7ম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মহাবিদ্যালয়ে আয়োজিত এই সুন্দর এক মনোজ্ঞ অনুষ্ঠানে আমরা আসতে পেরে নিজেদের ধন্য মনে করছি। কলেজের অধ্যক্ষ, সকল অধ্যাপক, অধ্যাপিকা, আয়োজক এবং সকলকে প্রণাম জানিয়ে আজকে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান শুরু করছি। আগের বক্তা যোগ সম্পর্কে, যোগের যে মূল ভাব, সেটি আপনাদের ব্যাখ্যা করেছে। কিন্তু মনের সঙ্গে সঙ্গে শরীর, এই দুটোকে তো শক্তিশালী করতে হয়। তাই শরীরকে শক্তিশালী, শরীরকে বলশালী করবার জন্য কিছু অভ্যাস, যা শরীরের সঙ্গে সঙ্গে মনকেও শক্তিশালী করতে সাহায্য করবে, সেই যোগাভ্যাসগুলি আমরা এখন একটু দেখাবেন আমাদেরই একজন সদস্য, সংস্কৃতি চৈতন্য। না, দেখা যাচ্ছে না। আপনি ভিডিওটা, মানে ক্যামেরাটা নিজের কাছে রেখে
নিজের দিকে ঘুরিয়ে, অথবা যদি কেউ ক্যামেরা ধরে থাকে। এখনো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, এখনো দেখা আমরা যাচ্ছে না। কিন্তু দেখতে পাচ্ছি, আমরা কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, উনি এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছেন একটি ম্যাটের ওপর, আমি দেখতে পাচ্ছি ওনাকে। হ্যাঁ, আমাদের কাছেও দেখা যাচ্ছে। আচ্ছা, আসলে ওনাকে না দেখতে পেলে আমি মানে যে পশ্চার গুলো উনি দেখাচ্ছেন সেগুলোর সম্বন্ধে একটু বলা অসুবিধা হয়ে যাবে, এই জন্য। আচ্ছা, হ্যাঁ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি এখানে। আচ্ছা, আপনি তাহলে একটু আহ, আসনের আসনের নামগুলো মুখে বলে বলে যদি করেন, আমি তাহলে বলে দিতে পারি। হ্যাঁ, ঠিক তাই হবে। না, সবাই দেখতে পাচ্ছি না, আমি যেমন দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওনাকে কি পিন করা যায়? অ্যাডমিনকে রিকোয়েস্ট করছি, ওনাকে কি এই ফোকাস করা যায়, মানে গোটা স্ক্রিন জুড়ে নিয়ে আসা যায়? এইটা একটু দেখবেন। পিন করে দিয়েছি, এবার দেখা যাচ্ছে। না, মানে উনি ফোকাসে আসেননি, কিন্তু পিন করা মানে আহ, হ্যাঁ হ্যাঁ, করেছি। আমার কাছে কিন্তু দেখাচ্ছেন যে উনি একটা সাইডে বড় হয়ে গেছেন, বড় পিকচারে আসছেন। ও, তাহলে বোধহয় প্রত্যেককে নিজের এতে করে নিতে হবে। হ্যাঁ, প্রত্যেকে নিজের মোবাইলে একটু কাইন্ডলি পিন করে নিন। ওনাকে যদি পিন পিন করে করে নেওয়া যায়। হ্যাঁ, নিজের মোবাইলে করে নিন একটু। ওনার হ্যাঁ, ছবির একবার উপর দেখতে ক্লিক করে পাচ্ছি। পিন একটা অপশন আসছে, ওই পিনটায় ক্লিক করলেই পিন হয়ে যাবে। আচ্ছা ওনার ছবিতে ক্লিক করে পিন অপশনটায় ক্লিক করলে উনি পিন হয়ে যাবে। হ্যাঁ, এটা হ্যাঁ, ছাত্রছাত্রীরা তোমরাও শুনে নাও। ওনার যে ছবিটা আসছে সেই ছবিটার উপরে ক্লিক করলে দেখবে একটা পিনের মতন ছবি আসছে, ওইটাই করলে। আচ্ছা, নাম হলো বিধুভূষণ সাহা, নামটা আছে বিধুভূষণ সাহা। এই নামে যাকে দেখা যাচ্ছে তার ছবির ওপরে তার ছবিটা সিলেক্ট করে তারপর সেখানে ক্লিক করলেই ওনার ছবিটা স্ক্রিন জুড়ে চলে আসবে, তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক তাই, ঠিক তাই। আপনাকে আমি দেখতে পাচ্ছি। তাহলে এবার এখন আমরা দেখতে পাচ্ছি সবাই। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন। প্রথমে যে আসনটা উনি দেখাবেন সেটি হচ্ছে তদাসন। সকলকে নমস্কার। আজকের আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে যোগ আসনগুলো শুরু করছি। প্রথম তদাসন। এই যে আসন, এটি হচ্ছে সম্পূর্ণ পশ্চার। দম নিতে নিতে হাতটা উঠিয়ে দম ছেড়ে সম্পূর্ণ শরীরটাকে স্ট্রেচ করা। এটাকে আমরা স্টার্টিং যোগা বলে থাকি বা শুরুর আসন, কারণ এটার মাধ্যমে শরীরের সমস্ত স্নায়ুতে রক্ত চলাচল থেকে শুরু করে পেশিগুলিকে জানানো হয় যে চলো এবার একসঙ্গে একটু কাজ করা যাক। তাই এটি হচ্ছে তদাসন। এটিকে স্ট্রেচিং এক্সারসাইজও বলা যেতে পারে। স্নায়ু এবং শরীরের মধ্যে রক্ত সঞ্চালনের এক সুন্দর মাধ্যম। এবার আমরা চলে আসব ত্রিকোণাসনে। পা দুটি এরকম ভাবে ফাঁক করা হয়, হাত দুটি সোজা করে প্রথমে শ্বাস নিয়ে তারপরে শ্বাস ছেড়ে ধীরে ধীরে পায়ের আঙ্গুল বা পায়ের পাতাকে স্পর্শ করে অন্য হাতের দিকে তাকিয়ে থাকা। এটাকে স্ট্রেচিং এক্সারসাইজও বলতে পারি, তবে এটা মেরুদণ্ড নমনীয় করার মূল আসন এটাকে বলা যায়। কারণ আমাদের মেরুদণ্ড হচ্ছে, যেমন ছাত্রছাত্রীরা জাতির মেরুদণ্ড, আর আমাদের শরীরে মেরুদণ্ড আমাদের শরীরের পেছনে থাকে। এখানে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভে যদি রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে তাহলে বিভিন্ন শারীরিক এবং মানসিক বৈকল্য দেখা যেতে পারে। এছাড়াও অজীর্ণ রোগ দূরীকরণে এর বিশেষ ভূমিকা রয়েছে। এবং আমাদের যে জঠরাগ্নি
সেই জঠরাগ্নি বৃদ্ধিতেও এটা বিশেষ সাহায্য করে থাকে। এরপরে যে আসনটা দেখানো হবে সেটি পশ্চিমোত্থান আসন। দুটো আমরা দাঁড়িয়ে আসন দেখে নিলাম, এবার একটু বসে কতগুলি আসনকে আমরা দেখব। মূলত সমস্ত আসনগুলোকে বসে দাঁড়িয়ে এরকম ভাবেই বিভাগ করা হয়েছে যাতে সবার সুবিধা হয়। আমরা এবার দেখাচ্ছি পশ্চিমোত্থান আসন। এটিও পশ্চাৎটা দেখলে বুঝতে পারবেন, দম নিতে নিতে হাত জোড়া করে দম ছেড়ে আস্তে আস্তে পায়ের আঙ্গুলকে স্পর্শ করা। মনে রাখবেন, দম ছেড়ে দম নিয়ে কখনোই নয়, নাহলে বুকে ডায়াফ্রামে লাগতে পারে। এটি মূলত মেরুদণ্ডের বক্রতা। আমরা জানি 3টি মেরুদণ্ডের বক্রতার বিশেষ রোগ লর্ডোসিস, কাইফোসিস এবং স্কোলিওসিস। এটি দূর করতে সাহায্য করে, যৌবন ধরে রাখতে সাহায্য করে এবং তবে অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া এবং হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে তারা কিন্তু এই আসনটা না করাটাই শ্রেয়। আমি একটু বলে নিই, ডিস্টার্ব করছি মাঝখানে সন্তজ্ঞ মহারাজকে। সেটা হচ্ছে এখানে আমাদের সাংস্কৃতিক চৈতন্য যেটা দেখাচ্ছে, আমার মনে হয় এটা কলেজের যারা ছেলে মেয়ে আছে তারাও অভ্যাস করছে একই সাথে, তাহলে শুনবে আর দেখবে একই সঙ্গে এত তাড়াতাড়ি ওরা বোধহয় পেরে উঠবে না। আমাদের যে প্রয়াসটা সেটা সাকসেস হবে। একটু যদি স্লো হয়, একটু যদি জেনে নেওয়া যায় তারা ঠিক ঠিক করছে কি না, কত অসুবিধা হচ্ছে কিনা, তাহলে বোধহয় বেশি ভালো হয়। না আমরা আমাদের তরফ থেকে শুধু ওই সিলেবাস কমপ্লিট করছি, এটা করলে হবে না। অনেক আসন না দেখাতে পারলে অল্প আসন হোক, কিন্তু ওরা ঠিকঠাক করুক, ওরা শিখুক জিনিসটা, আর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করুক। মনে রাখতে পারবে না এইভাবে, ওরাও প্র্যাকটিস করুক, একটু সময় দেওয়া হোক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকবার পশ্চিমোত্থান আসনটাকে একটু দেখানো হোক আরেকবার। তাহলে একটু এরকম ভাবে হাত ছড়িয়ে দম নিতে নিতে হাতটা ওঠাতে হবে এবং দম ছাড়তে ছাড়তে কিন্তু হাত নামাতে হবে। মনে রাখবেন সবাই, দম ছাড়তে ছাড়তে, সেই সময় দম যেন না নেওয়া হয়, তাহলে ডায়াফ্রামে লাগতে পারে। এটি পেটির চর্বি দূর করতে, জঠরাগ্নি অর্থাৎ আমাদের অনেকেরই ক্ষুধামান্দ, খেতে ইচ্ছা করে না বা খিদা পায় না, এই সমস্যা দূরীকরণে কিন্তু এই পশ্চিমোত্তানাসনের বিরাট ভূমিকা রয়েছে। আরেকটি বলে রাখা ভালো, আমাদের ছাত্রাবস্থায় আমরা তো বলে থাকি যে অধ্যয়নই মূল উদ্দেশ্য, তবে এই আসনটি আমাদের মনঃসংযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করতে বিশেষ সহায়ক। এরপরে আমরা আরেকটা ছোট্ট আসনে যাব, সেটি হচ্ছে উষ্ট্রাসন। এটিও বসে আসন। একটু একটু আসনগুলো পশ্চাৎটা থাকার পরে কাউন্টিং হোক, 1 2 3 4 5 6, তাহলে কাউন্টিং এর সঙ্গে সঙ্গে এরা করতে পারবে, বোঝা যাবে ওই সময়টা দেওয়া হলো। প্রতিটা আসনকে যদি 30 সেকেন্ড বা 1 মিনিট কাউন্টিং রাখা যায় তাহলে বোধহয় বেটার হবে। ঠিক তাই, ঠিক তাই। এই পশ্চাৎটাকে বলা হয়ে থাকে বজ্রাসন। এই বজ্রাসনটা কিন্তু আমরা ধীরে ধীরে এই উষ্ট্রাসনকে বিভিন্ন ভাগে ভাগ করি। আগে এই যে পশ্চাৎটি, এটি কি বলা হচ্ছে বজ্রাসন। বজ্রাসন কথাতেই বোঝা যাচ্ছে যে বজ্রের মতো শরীর, শক্ত শরীর করতে এই আসনটি বিশেষ সহায়ক। কারণ এই আসনটি আমাদের নিম্নাঙ্গ অর্থাৎ থাই, কাফ, গ্লুটিয়াস অর্থাৎ পায়ের নিচের যাবতীয় মাসলগুলি, এগুলিকে শক্ত সামর্থ্য করতে বিশেষ সাহায্য করে এবং এটি কিন্তু ধ্যান বা মনোযোগ করার জন্য এই আসনটি বিশেষ সহায়ক। এই আসনটার উপকারিতা এই ছোট্ট পরিসরে হয়তো বলা যাবে না, কিন্তু আপনারা দেখে নিন, এই আসনটি কিন্তু আমাদের মন মানে মানস শরীর বা মন গঠনে বিশেষ সহায়ক। এরপর আস্তে আস্তে তিনি উঠে দাঁড়াবেন। যাদের হাঁটুতে সমস্যা বা হাঁটু ব্যথা বা হাঁটুতে চোট আছে, তারা হাঁটুর তলায় একটা কুশন রাখতে পারেন। এবার দম নিতে নিতে হাত তোলা, একটা করে বা দুটো করে, এবং দম ছাড়তে ছাড়তে গোড়ালিটাকে ধরা। এটা হচ্ছে অন্তিম পশ্চাৎ, কিন্তু এটা যদি নাও যেতে পারেন
যতটুকু আপনারা পেছনে যাবেন, হাত দুটোকে পেটের কাছে রেখে ততটুকুই আপনার শরীরকে পেছনে নিয়ে যেতে পারেন। এইটি হচ্ছে উষ্ট্রাসন। এটা ড্রপিং শোল্ডার এবং হাঁচ ব্যাক, আমরা বলি কোল কুজো, যারা রয়েছেন তাদের জন্য এটি যথেষ্ট সহায়ক। চেস্ট মাসলকে দৃঢ় করে এবং মেরুদণ্ডের আসন তো অবশ্যই মানসিক শক্তি বৃদ্ধিতে এটি বিশেষ সহায়ক। আরেকটা জিনিস, এটি আমাদের শরীরে শীত উষ্ণ এই যে প্রভাব, এই প্রভাবে আমরা তো প্রভাবিত হই। শীতকালে ভয়ঙ্কর শীত, গরমে ভয়ঙ্কর গরম, সেই প্রভাব থেকে আমাদের মনকে মুক্ত করে। আরেকবার যদি আপনি যদি আরেকবার আসনটাকে পেটে হাত দিয়ে অর্ধেক একটা পশ্চারে দেখান এই উষ্ট্রাসনকে, এবং তারপরে সম্পূর্ণ পশ্চারে দেখান, তাহলে মনে হয় যারা দেখছেন সুবিধা হবে। এরকম ভাবে আপনি যদি প্রথমত প্রাথমিক পর্যায়ে এই পশ্চারটাকে আপনি নিতে পারেন, হিপে হাত দিয়ে রাখতে পারেন। তারপরে আপনি কিন্তু আস্তে আস্তে চেষ্টা করবেন হাতটা দিয়ে গোড়ালিটাকে ধরার। এই হিপে হাত দিয়ে অভ্যাসটি মাসখানেক করলেই আপনার মেরুদণ্ড নমনীয় এবং সেখানকার শিরোপোষের রক্ত সঞ্চালনটি স্বাভাবিক হবে। তবে বিশেষ বিষয়, যাদের স্লিপ ডিস্ক রয়েছে, যাদের মেরুদণ্ডের লাম্বার স্পন্ডেলাইসিস রয়েছে, তারা কিন্তু প্রাথমিকভাবে এই আসনটি করবেন না। এরপরে আমরা চলে যাব আরেকটি আসনে, সেটি হচ্ছে উত্থান পদাসন। ধীরে ধীরে শুয়ে পড়বেন। এই শুয়ে পড়াটাকে বলা হয় থাকে স্পাইন লাইন, মেরুদণ্ডের উপর শুয়ে থাকা, স্পাইন লাইন। এই শুয়ে পড়াটাকে স্পাইন লাইন বলা হয়ে থাকে। ধীরে ধীরে পাটাকে দম নিতে নিতে তুলে দম ছেড়ে ওই অবস্থায় কিছুটা রাখা। আমরা দেখে বুঝতে পারছি পেটের উপর যথেষ্ট চাপ পড়ে, পায়ের মাসলগুলি যথেষ্ট রক্ত এবং পুষ্টি লাভ করে। আর পাটাকে ধরে রাখার জন্য চেস্ট মাসলের উপরও একটা প্রভাব পড়ে। এই আসনটি পেট অর্থাৎ বক্ষাস্থির নিচে, ডায়াফ্রামের নিচের মাসলকে শক্ত করতে বিশেষ সহায়ক। যারা মেদ বাহুল্যে ভুগছেন, পেটের চারপাশে অযথা অবাঞ্ছিত কিছু মেদ জমে রয়েছে, তাদের জন্য কিন্তু আসনটি যথেষ্ট সহায়ক এবং যথেষ্ট সহযোগী। ধীরে ধীরে আস্তে আস্তে পা নামিয়ে আমরা কিন্তু স্বাভাবিক অবস্থায় আসব। এরপর শুয়েই আরেকটি আসন, সেটি হচ্ছে সেতু আসন। পা দুটোকে ভাঁজ করলেন, হাত দুটোকে চেষ্টা করবেন পায়ের গোড়ালিটাকে স্পর্শ করা। যদি সম্ভব হয়, প্রাথমিক স্তরে সম্ভব না হতে পারে, তারপর দম নিতে নিতে কোমরটাকে যতটা সম্ভব ওপরে তুলে একটা স্থির অবস্থায় আসবেন। তারপরে দম ছেড়ে সেই অবস্থায় কিছুক্ষণ থাকার চেষ্টা করতে হবে। এই আসনটা দেখে আমরা বুঝতে পারছি যেটা সম্পূর্ণ স্পাইন কার্ভেচার একটা আসন এবং মেরুদণ্ডের সার্ভাইকাল, ডরসাল, লাম্বার ও স্যাক্রাল এখানকার যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি দূরীকরণে বিশেষ সাহায্য করে থাকে। হিপ মাসলকে মজবুত করে এবং আমরা দেখতে পাচ্ছি যে থুতনিটা গলার কণ্ঠের ওখানে লেগে রয়েছে, অর্থাৎ এটি কিন্তু মূলত থাইরয়েড এবং প্যারাথাইরয়েড, চারটি প্যারাথাইরয়েড এবং দুটি যে থাইরয়েড মাসল রয়েছে বা গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থির উপর চাপ দেওয়ার জন্য থাইরক্সিন হরমোন সংক্রান্ত যদি কারোর সমস্যা হয়ে থাকে, তাহলে এটি কিন্তু তাদের বিশেষ সহায়ক। এবং এর সঙ্গে সঙ্গে আরো দুটি গ্রন্থি আপনি যদি আরেকবার একটু তুলে দেখান এই সেতু আসনটা, তাহলে বলতে আমার একটু সুবিধা হবে।
দেখুন পশ্চাৎটা যখন এখানে এরকম অবস্থায় রয়েছে, বিজ্ঞানগত দিক থেকে থাইরয়েডের উপর তো একটা চাপ পড়ছেই, এবং রক্ত আমরা সাধারণত রক্ত মানে মাথার দিকে প্রবাহিত হচ্ছে। এর ফলে আমাদের যে গ্ল্যান্ডগুলো বিশেষভাবে মজবুত হয় সেটি হচ্ছে পিটুইটারি এবং পিনিয়াল গ্ল্যান্ড। এই দুটো গ্ল্যান্ড কিন্তু বিশেষ বলতে পারি বিশেষভাবে মজবুত হয়, এবং সবচেয়ে বড় কথা এই গ্ল্যান্ডের সিক্রিয়েশন, যে হরমোন সিক্রিয়েশন, সেটা কিন্তু উপযুক্ত হয়। এরপরে আমরা যে আসনটায় যাব সেটি হলো হলা আসন। এটি করবার আগে আমি ওনাকে বলবো যে কিছু এই আসনটাকে যদি ভেঙে ভেঙে দেখানো যায়। প্রথমে একটু বিপরীতকরণী করা হলো, তারপরে যদি আমরা হলাসনে পৌঁছাতে পারি, কারণ এইটা তো সব জায়গায় সম্ভব বা সবার পক্ষে সম্ভব নয় হলাসনটা একেবারে করা। তাই ওনাকে বলবো একটু বিপরীতকরণী আসনটাকে যদি দেখানো যায়। এটি হচ্ছে বিপরীতকরণী, এটাকে বলা হয় থাকে এক প্রকারের মুদ্রা। আর এখানে পা যখন সোজা হয়ে যায়, একদম শরীরটা কণ্ঠকূপের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকে, অর্থাৎ মাটির ওপরে মাথা ব্যতীত সম্পূর্ণ শরীর যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তখন সেটিকে বলা থাকে সর্বাঙ্গাসন। এটি মুদ্রা, এবং এখন যিনি দেখাচ্ছেন এটিকে বলা হয়ে থাকে এটি হলো সর্বাঙ্গাসন মুদ্রা। মাটির সঙ্গে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু শরীরটা রয়েছে। এটি যদি না করতে পারেন তাহলে আপনারা একটু পাটা পিছিয়ে বিপরীতকরণী মুদ্রাও করতে পারেন। এই বিপরীতকরণী মুদ্রাও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের উপর বিশেষ প্রভাব সৃষ্টি করে। আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের একটা সম্পর্ক রয়েছে। দেখুন পাটা আস্তে আস্তে এখানে এই অবস্থায় কিন্তু সম্পূর্ণ দম ছেড়ে পাটাকে উনি নিয়ে গেলেন। হলাসন, এটি হচ্ছে কারো যদি ব্যাক আর্থারাইটিস থাকে তাহলে এটি যথেষ্ট সহায়ক। স্টমাক এবং গ্রিপিং পেইন ও পেটের মাসল পেটের অবাঞ্ছিত মানে চর্বি দূর করতে সহায়ক। তবে একটা কথা মনে রাখা বাঞ্ছনীয়, 12 বছরের নিচে কোনো শিশু, সে বাচ্চা ছেলে বা মেয়ে যেই হোক, তাকে এটি করানো বাঞ্ছনীয় নয়। কারণ 12 বছরের আগে অযথা যদি পিটুইটারি গ্ল্যান্ডের ওপর চাপ দেওয়া যায় তাহলে থাইমাস গ্ল্যান্ডের যে কার্যকারিতা সেটা বিঘ্নিত হয়। তাদের শৈশবাবস্থা, তাদের যে শৈশবের যে সুকুমার বৃত্তিগুলো, সেগুলো অযাচিতভাবে একটু পরিপক্ক হয়ে ওঠে। আমরা তো জানি যে বলা হয়ে থাকে ফল নাকি কার্বাইটেও পাকানো যায়। তবে এই আসন একটি শিশুকে অযথা মানসিক পরিপক্কতায় আনতে পারে। তাই 12 বছরের নিচে কোনো শিশুকে এই বিপরীতকরণী মুদ্রা, সর্বাঙ্গাসন এবং হলাসন, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের ওপর চাপ পড়ছে, সে আসনটা না করাটাই উচিত। এরপরে আমরা পরবর্তী আরো একটু দু একটা আসনে চলে যাই, কারণ এটা সম্পূর্ণ স্পাইন লাইনে রয়েছে। এরপর আমরা প্রোন লাইনে চলে যাব, কারণ পরবর্তীকালে 3টে আসন দেখাবো: শলভাসন, ভুজঙ্গাসন এবং ধনুরাসন। এই 3টে আসন কিন্তু একটা প্যাকেজ। এবং এই প্রোন লাইন আস্তে আস্তে দেখবেন উনি উপর হয়ে যাচ্ছেন। আমাদের এখন এই করোনা সিচুয়েশনে যে রোগটার সঙ্গে আমরা যুদ্ধ করছি, সেখানে প্রোন লাইনের বিশেষ একটা ভূমিকা রয়েছে, সেটা আমরা সবাই জানি। বুকের তলায় বালিশ থেকে বেশ কিছুক্ষণ শুয়ে থাকলে এই প্রোন লাইন অবস্থায়, তাহলে আমাদের শরীরে বা ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন কিছুটা বাড়ে। এই শোয়া অবস্থাটাকে বলা থাকে প্রোন লাইন। এই অবস্থায় উনি প্রথম যে আসনটি দেখাবেন সেটি হলো শলভাসন। দুটো পাকে একসঙ্গে দম নিয়ে তুলে এই অবস্থায় ছেড়ে রাখা শলভাসন। এটি সম্পূর্ণ কোমরের ব্যায়াম। কোমর, হিপ এবং থাই মাসলকে শক্ত করার উপযুক্ত এক আসন। এবং আমাদের যাদের তলপেটের বিভিন্ন সমস্যা, অর্থাৎ ইউরিন ধরে রাখার সমস্যা,
বা কখনো কখনো তলপেটে যন্ত্রণা হয়, তাদের জন্য কিন্তু এই আসনটি খুব সহায়ক। এটিকে বলা থাকে শলভাসন। অনেকে যদি 2 পা না ওঠাতে পারেন, ওনাকে বলবো 1 পা করে উঠিয়েও আপনি আসনটি করতে পারেন। অর্থাৎ এই শলভাসন একটা মুভমেন্ট, ডায়নামিক করতে পারেন। দম নিতে নিতে ওঠানো, দম ছাড়তে ছাড়তে পাটাকে নামিয়ে দেবেন উনি, হ্যাঁ, আবার অপর পা। এইভাবে বেশ কিছুকাল করলে যখন আপনার লাম্বার রিজিয়নের মাসল একটু শক্ত হবে, কোমর এবং হিপ মাসল একটু শক্তি পাবে, তখন কিন্তু আপনি দুটো পাকে একসঙ্গে তুলে শলভাসন করতে পারবেন। ঠিক এর পরের ধাপটায় আসছি। হ্যাঁ বলুন। স্যার বলছি ওই যে অক্সিজেন স্যাচুরেশনটা যেটা বলছিলেন ওটা একটু আরেকবার একটু রিপিট করবেন, মানে কি করলে ভালো হয় অক্সিজেন? হ্যাঁ বলে দিচ্ছি। অক্সিজেন এই যে স্যাচুরেশন। দেখছেন যে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই যে দেখছেন এইভাবে যে শুয়ে রয়েছে, এটাকে বলা থেকে প্রোন লাইন। হ্যাঁ, বুকের ওপর ভর দিয়ে শুয়ে থাকা। এবং অনেক সময় আপনারা এটা এই অবস্থায় না থেকে অনেক সময় না আমাদের পারিপার্শ্বিক পরিবেশ দূষণের জন্য আমাদের কখনো মনে হয় অক্সিজেনটা ঠিক মতো পাচ্ছি না, বুকে একটু চাপ চাপ অনুভব হচ্ছে। সেই অবস্থায় আপনি এভাবে শুয়ে বুকের কাছে একটি বালিশ, তলপেটে একটি বালিশ দিয়ে 2 হাতকে শরীরের দুপাশে যেমন ভাবে রাখা আছে সেরকম ভাবে শুয়ে ডিপ ব্রিদিং, অর্থাৎ ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া এবং ছাড়ার সময় একটু ধীরে ছাড়া। এইটা যদি অন্তত পক্ষে 8 ঘন্টা বা 40 মিনিট করেন, আপনি এখন তো অনেকের কাছেই পালস অক্সিমিটার বাড়িতে বোধহয় অনেকেই কিনে রেখে দেন, কিন্তু ওটা না থাকলেও আপনি নিজে বুঝতে পারবেন যে বুকের মধ্যে অযথা যে একটা চাপ অনুভব, একটু মনে হচ্ছে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, এরকম যাদের সমস্যা তাদের কিন্তু অচিরেই খুব আরাম মিলবে। তবে একটা কথা, যাদের বুকে পেসমেকার রয়েছে, যাদের কার্ডিওভাস্কুলার কোনো ভালভের প্রবলেম রয়েছে, যাদের একবার অত অ্যাংজাইনা হয়ে গিয়েছে, তাদের জন্য কিন্তু এটি করা বাঞ্ছনীয় নয়। তারা কিন্তু এটি কখনোই করবেন না, কারণ তাদের বুকে অযথা চাপ সৃষ্টি করতে পারে। এই 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 মানে কন্ট্রা ইন্ডিকেশন ছাড়া বাকি সবাই আমরা বাড়িতে এটি চেষ্টা করতে পারি, এইটাকে উপর হয়ে শুয়ে এই পশ্চারটাকে। তাহলে এবার আমি পরের জায়গায় যাচ্ছি। যে শ্রোতা বন্ধু বলছিলেন, প্রশ্ন করছিলেন, আশা করি তার উত্তর দিতে পারলাম। পরের যে আসনটায় যাব সেটি হচ্ছে ভুজঙ্গাসন। সেটি হচ্ছে ভুজঙ্গাসন। শরীরের দুপাশে হাত রেখে দম নিতে নিতে শরীরের ঊর্ধ্বাংশটাকে তুলব। আমরা দেখলেই বুঝতে পারবো সাপের মতো, সাপ যেমন ফনা তোলে ঠিক সেই রকম ভাবে আমরা শরীরের ঊর্ধ্বাংশকে তুলছি। ভুজঙ্গ কথাটার মানে হচ্ছে সাপ। আর এই আসন করলে কথিত আছে, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ব্যস্ততার কারণে খাবার খাই, খাদ্যের মধ্যে যদি কোনো দূষণ থাকে, এই আসন যারা রোজ অভ্যাস করেন সেই দূষণকেও হজম করার মতো ক্ষমতা তারা সৃষ্টি করতে পারে নিজের শরীরে। অর্থাৎ ভুজঙ্গ মানে সাপ দেখবে নিজের শরীরে বিষ রাখে, কিন্তু নিজে সেই বিষ দ্বারা আহত হন না। সুতরাং শরীরের মধ্যে সামান্য খাবারের মাধ্যমে কোনো দূষণ ঢুকলেও জঠরাগ্নি শক্তিকে এই আসনটি এতটাই বাড়িয়ে তোলে যে সেই বিষকে মারতে বিশেষ সহায়ক। এবং মেরুদণ্ডের নমনীয়তা অবশ্যই করে এটি আনতে সাহায্য করে থাকে। এবং এই আসনটি কিন্তু আমাদের যৌবন ধরে রাখার এক অনন্য উপায়। আমরা জানি সেলুলয়েড স্ক্রিনের সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ সিনেমা বা অভিনয় জগতের সঙ্গে, তারা এই 3টে আসনের একটা প্যাকেজ, এটা তারা কিন্তু প্রতিনিয়ত অভ্যাস করেন। এরপরে আমরা চলে যাব ধনুর আসন। দেখুন ধীরে ধীরে উনি পাটাকে ভাঁজ করবেন এবং গোড়ালির ওপরে পায়ের যে গ্রিপ বা রিস্ট, পায়ের ওখানে যেটি রয়েছে সেটিকে গ্রিপ করবেন, ধরবেন। এই অবস্থায় দম নেবেন এবং দম ছেড়ে ওঠাবেন। একটা নির্দিষ্ট অবস্থানে গিয়ে দম নেওয়া ছাড়া চলতে পারে। এই ধনুরাসন কিন্তু এক কথায় যৌবন ধরে রাখার এক অনন্য উপায়।
মেরুদণ্ডের মধ্যে এতটাই রক্ত সঞ্চালন করে, সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক নার্ভেসকে এতটাই সতেজ করে তোলে যে আলাদা করে বিউটি পার্লারে গিয়ে অযথা সময় ও অর্থ ব্যয় না করলেও চলবে, এবং এটি হজম শক্তিকে যথেষ্ট সবল করে তোলে। এই শলভাসন, ভুজঙ্গাসন, ধনুরাসন, এই যে তিনটি আসন দেখলেন প্রোন লাইনে, এটি কিন্তু একসঙ্গে করাটাই বাঞ্ছনীয়। এরপরে আপনাদের একটা সিরিজ অফ আসন দেখাবো, অনেকটা নৃত্যের মতো। সেটি হচ্ছে সূর্য নমস্কার। আমরা জানি সূর্য আমাদের সমস্ত শক্তির উৎস। এই শক্তির উৎস যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি বা করতাম, তাহলে হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না। এটি অনেকটা নৃত্যের মতো, অনেকগুলি আসনের সমন্বয় এই সূর্য নমস্কারটা, এই সূর্য নমস্কার এই আসনটি করা হয়। আপনারা একটু পশ্চার গুলো ধীরে ধীরে উনি করছেন, আপনারা একটু খুব ধীরে ধীরে, উনি হয়তো দুবার দেখাতে পারবেন, ধীরে ধীরে আপনারা এই আসনটা একটু দেখুন। অর্ধচন্দ্রাসন, অনেকগুলি আসনের সমন্বয় এটি সৃষ্টি। ধীরে ধীরে চলে আসবেন পদহস্তাসনে। এটি এক প্রকার স্ট্রেচিং এক্সারসাইজ। এটা আমরা অনেক সময় কার্ডিও যারা করেন তারা করে থাকেন কার্ডিও এক্সারসাইজে। এই যে অবস্থাটা দেখছি, এটাকে বলা থাকে উত্থান কুটি আসন, বা অনেক জায়গায় এটি পর্বতাসন বলেও বলা হয়ে থাকে। এটি একটি ব্যালেন্স এক্সারসাইজ, যেটা আপনার হাতের পেশিকে সুদৃঢ় করবে। এটি কিন্তু মাটিতে বুকটা স্পর্শ করা নেই, এখানে কিন্তু মাটির ওপরে রয়েছে সম্পূর্ণ শরীরটা। এরপর ভুজঙ্গাসনের মতো অবস্থায় চলে যাচ্ছেন উনি। ধীরে ধীরে দেখুন আবার উত্থান কোটি আসন করছেন। আবার সেই থাই স্ট্রেচিং এক্সারসাইজ, এবং এটা কিন্তু আবার রিটার্ন হচ্ছে। উত্থান কোটি আসন এ ভুজঙ্গাসনের পর কিন্তু আমরা এটা রিটার্ন করছি, ঠিক যেভাবে শুরু করেছিলাম। এবার আবার সেই শেষের পর্যায়ে আমরা নিজেদেরকে নিয়ে যাচ্ছি। আবার দেখুন সেই পদহস্তাসন, আবার দেখবেন উনি ধীরে ধীরে ওপরে উঠছেন এবং নিয়ে যাবেন অর্ধচন্দ্রাসনে। তারপরে নমস্কার। এই সম্পূর্ণ সিরিজ এটা কিন্তু আমাদের সৌর শক্তিকে সরাসরি আমরা যদি সঞ্চয় করতে চাই, কারণ গাছ ব্যতীত, কারণ গাছে ক্লোরোফিল থাকে, একমাত্র ক্লোরোফিল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এছাড়া সৌর শক্তিকে সঞ্চয় করার মতো ক্ষমতা কারোর নেই সবুজ উদ্ভিদ ব্যতীত। কিন্তু এই সিরিজ অফ আসন যদি আমরা অভ্যাস করি, তাহলে বুঝতে পারবো যে এটি আমাদের বিশেষ সহায়ক সৌর শক্তিকে নিজের শরীরে সঞ্চয় করার জন্য। অবশ্যই খাদ্য তৈরি করতে পারবো না, কিন্তু সৌর শক্তিকে আমরা উপলব্ধি করতে পারবো শরীরের প্রতিটি অণু পরমাণুতে। শরীর থেকে এবার আসবো একটু সূক্ষ্ম পর্যায়ে, মনে আসবো। শুরু করব আমরা প্রাণায়াম। আমরা কথাতেই বলি যে কোনো জিনিস মন প্রাণ দিয়ে করতে হয়। মন প্রাণ দিয়ে যে কাজ করা যায় সে কাজে সাফল্য আসে। আসন থেকে প্রাণায়ামে যাওয়ার আগে একটু বিশ্রাম করা সমুচিত, কারণ আসনে
শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়, পালস রেট বেড়ে যায়, সেটিকে একটি সমতায় এনে আমরা প্রাণায়াম অভ্যাস করব, ঘরে যারা আমরা প্র্যাকটিস করব। এখন যে প্রাণায়াম উনি দেখাবেন সেটি সূর্য ভেদন প্রাণায়াম। সেই সূর্য, যে সূর্য সূর্যকে নমস্কারের মাধ্যমে তাকে আমরা আহ্বান জানালাম, তার শক্তিকে আমরা কামনা করলাম যে শক্তি যেন আমাদের শরীরে সঞ্চিত হয়। এবার সেই স্থূল শক্তি যা শরীরে সঞ্চিত হলো স্নায়ুতে পরিবাহিত যাতে হয়, সেই জন্যই আমরা এই সূর্য ভেদন প্রাণায়াম করছি। আঙ্গুলের পশ্চারটা অনেকেই লক্ষ্য করেছেন। নিয়ম হচ্ছে শুধুমাত্র ডান নাক দিয়ে, অর্থাৎ আপনি বাম নস্ট্রেলটাকে চেপে রাখবেন, ডান দিকের নস্ট্রেল বা নাসা ছিদ্রটাকে খুলে রেখে সেইখান থেকে শ্বাস নেবেন বুক ভর্তি করে। তখন মুখ বন্ধ থাকবে, শিরদাঁড়া থাকবে সবল এবং সাবলীল সোজা। দম নেওয়া হয়ে গেলে আপনারা দুটো নাক চেপে ধরবেন। যদি দম রাখার বা শ্বাস ধরে রাখার ক্ষমতা একটু থাকে রাখবেন, না হলে সঙ্গে সঙ্গে আপনি ডান নাক দিয়েই ছেড়ে দেবেন। অর্থাৎ এক কথায় বাম নাক বা বাম নাসা ছিদ্র বন্ধ রেখে ডান দিকে নাসা ছিদ্র দিয়ে বা নস্ট্রেল দিয়ে বুক ভর্তি করে শ্বাস নেবেন, তাতে যেন পেট না ফোলে, বুক ভর্তি করে শ্বাস নেবেন। কিছুক্ষণ রেখে 1-2 সেকেন্ড রেখে আবার ধীরে ধীরে ডান নাক দিয়ে শ্বাস ছাড়বেন। শুধু একটি কথা মনে রাখবেন, শ্বাস যেভাবে নিচ্ছেন বা যত দ্রুততার সঙ্গে নিচ্ছেন তার চেয়ে খুব কম ধীরে শ্বাসটিকে ছাড়া উচিত। শ্বাস যত ধীরে ছাড়বেন, সূর্য নমস্কারের সঞ্চিত সৌরশক্তি আমাদের স্নায়ুতে তত পরিবাহিত হবে। বিজ্ঞানের একটা শব্দবন্ধ রয়েছে, সেটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং অ্যাডিনোসিন ডাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেটে যখন শক্তিটা কনভার্ট হয় এবং সেটি প্রত্যেকটি কোষে গিয়ে সঞ্চয় হয়, যেখানে প্রত্যেকটা কোষে একটা করে সেন্টার রয়েছে, যেটাকে বলা থাকে মাইটোকন্ড্রিয়া, শক্তিঘর, সেইখানে শক্তিটা আমরা সৌর শক্তিটাকে সঞ্চয় করে রাখছি। এবং এই সঞ্চয় করে রাখছি বলেই আমরা কিন্তু বাকি কাজটুকু করতে পারবো। এরপরে যেটা দেখাবো সেটি হচ্ছে কপালভাতি। আমরা এটা অনেকেই জানি নেটের দৌলতে। কপালভাতি, ভাতি মানে ঔজ্জ্বল্য রক্ষা করা, আর কপাল মানে হচ্ছে যেটাকে আমাদের মুখমণ্ডল, এই মুখমণ্ডলের শক্তি রক্ষা করা, এই মুখমণ্ডলের ঔজ্জ্বলতা রক্ষা করা, এটা কিন্তু হয়ে থাকে। কপালভাতি এই প্রাণায়ামটির মাধ্যমে, এটাও একটি প্রাণায়াম আপনারা দেখতে পাচ্ছেন। এই কপালভাতি প্রাণায়ামের মাধ্যমে মুখের ঔজ্জ্বলতা রক্ষা। দেখছেন পেটটা, এটা ভস্ত্রিকারী মতো অনেকটা, পেটটা কিরকম ঢুকছে এবং শ্বাসটা আপনি জোরে বাইরে নিক্ষেপ করবেন। এই জোরে বাইরে নিক্ষেপ করার উপর কিন্তু নির্ভর করবে আপনার এই প্রাণায়ামের সাফল্য। বলা হয় থাকে কপালভাতি। এরপরে এই প্রাণায়ামটির পরে আমরা যেটি আসবো সেটি হচ্ছে মুদ্রা। সঞ্চয় প্রাণায়ামে প্রাণকে আমাদের মনের স্থিরতা আনতে সাহায্য করবে, যেটাকে আমরা বলি কনসেন্ট্রেশন। ছাত্রছাত্রীরা সবাই যদি এটার উপর বিশেষ লক্ষ্য দাও, তাহলে কিন্তু সবাই আমরা উপকৃত হবো। শুধু ছাত্রছাত্রী কেন, আমরা যারা রয়েছি আমাদের প্রত্যেকেই কাজ করতে গেলে মনঃসংযোগের বিরাট প্রয়োজন হয়, আর এই প্রাণায়াম বিশেষ সহায়ক। আরো অনেক প্রাণায়াম রয়েছে, তবে শরীর ও মনকে সুস্থ রাখার জন্য যেটুকু নয় এই সংক্ষিপ্ত পরিসরে সেটুকুই দেখালাম। এরপরে দেখাবো মুদ্রা। এই মুদ্রাটা আসলে
দুটি মুদ্রা উনি দেখাবেন, একটি নভমুদ্রা এবং অশ্বিনী মুদ্রা। নবমুদ্রাটা সাধারণত উনি এইভাবে বসে মুখটা একটু হাঁ করে দেখালে বুঝতে পারবেন যে জিভটা উল্টিয়ে টাগরায় ঠেকিয়ে মুখটাকে বন্ধ করতে হবে। জিভটা উল্টিয়ে টাগরায় ঠেকিয়ে মুখটা বন্ধ করতে হবে। এই অবস্থায় বসে থাকতে হবে বেশ কিছুক্ষণ, এবং তবে মনটা আপনার জীবের ডগাটা যেখানে মুখের স্পর্শ করেছে সেইখানটা আপনি মনটাকে রাখবার চেষ্টা করবেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মুদ্রা কিন্তু শরীরে গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধিতে অসামান্য ভূমিকা রাখে। শরীরের বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য যারা ভুগছেন, শরীরে বিভিন্ন হরমোনের অতিরিক্ত কার্যকারিতার জন্য যারা ভুগছেন, তাদের জন্য মুদ্রা একটি বিশেষ সহায়ক অবস্থা। এবং আমরা জানি এখনকার ডাক্তাররা হরমোন থেরাপি এই একটা শব্দ বিশেষ ব্যবহার করে থাকেন। আমার মনে হয় যে মুদ্রা যদি রেগুলার প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু এই হরমোনের যে বৈকল্য শরীরের মধ্যে সেটিকে ঢুকে দেওয়া যাবে। কারণ হরমোনের বৈকল্যের উপরই কিন্তু আমাদের মানসিক অবস্থা বিশেষভাবে প্রভাবিত। আপনারা দেখতে পাচ্ছেন মুখের অঙ্গভঙ্গিটা, জিভটা উল্টিয়ে টাগরায় ঠেকিয়ে তারপরে কিন্তু মুখ বন্ধ করে আপনাদের বলতে মনোসংযোগের বিশেষ। এবং এরপরে যে মুদ্রা দেখা সেটি হচ্ছে অশ্বিনী মুদ্রা। মুদ্রা গেলে সুবিধা হবে। অশ্বিনী মুদ্রা জানি না কোনো কারণে কি পিকচারটা স্টপ হয়ে গিয়েছে। না, অশ্বিনী মুদ্রা তো স্টিলেই আছে, মূলাধারকে আমি ওপরে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই সেটা স্টপ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে অশ্বিনী মুদ্রা, যেটা হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য দেখানো যাচ্ছে না। এই অশ্বিনী মুদ্রাটাও হচ্ছে কিন্তু আমাদের এই নবমুদ্রা, যেটি আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি যেমন পিটুইটারি গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে, একরকম ভাবে অশ্বিনী মুদ্রা এটি অবশ্যই যিনি এক্সপার্ট তার সামনে থেকে করা বাঞ্ছনীয়। এই অশ্বিনী মুদ্রা কিন্তু শরীরের অ্যাড্রিনাল গ্ল্যান্ড ও কুপার্স গ্ল্যান্ড গুলোকে বিশেষভাবে উজ্জীবিত করে। শরীরে আপনি নিচে যে গ্ল্যান্ড রয়েছে, আজকে এই যে আসন প্রাণায়াম মুদ্রা দেখলাম, এই সংক্ষিপ্ত পরিসরে আশা করব আমরা স্টুডেন্টদের এবং এখানে যারা অধ্যক্ষ এবং অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন তাদেরকে কিছুটা মাত্র হয়তো একটু সোজাভাবে বোঝাতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে এটা আমার ক্ষমতা, না পেরে থাকি ক্ষমতাটাও আমারই। এইটুকু দেখি আজকের এই সেশন কমপ্লিট করলাম। এরপর যদি আপনাদের যোগ সম্পর্কে, আসন সম্পর্কে এবং আসনের সঙ্গে মানসিক সম্পর্কে দৃঢ় করতে এই সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের সঙ্গে যিনি রয়েছেন প্রজ্ঞ মহারাজ এবং আমরা দুজনেই সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি বা চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আজকে কিন্তু এই সেশনটা আমরা এখানেই শেষ করলাম। নেটওয়ার্কের সমস্যার জন্য একটু হচ্ছে, যিনি দেখালেন তিনি সাংস্কৃতিক চৈতন্য। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। আপনারা যে প্রশ্ন করবেন তিনি স্পিকার অন করে, স্পিকারকে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। স্যার বলছিলাম, এটা খালি পেটে করা উচিত না পেট ভর্তি অবস্থায়? যে কোনো আসন সাধারণত সকালবেলায় করাই বাঞ্ছনীয়। কলেজে আসা বা অন্যান্য কাজে যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনার সন্ধ্যাবেলাও করতে পারেন, তবে যখনই করবেন সেই সময় কিন্তু অন্তত পক্ষে
যদি আমরা আপনার মেইন কোর্স খাবার খান বা লাঞ্চ যেটাকে বলা থাকে, লাঞ্চের 5 ঘন্টা বাদে, আর যদি ব্রেকফাস্ট করে থাকেন তাহলে ব্রেকফাস্টের অন্তত 3 ঘন্টা পরে করা উচিত। তবে একেবারে এমটি স্টমাকে ঘুম থেকে উঠে না করাটাই ভালো। কিছু সামান্য কিছু মুখে দিয়ে, অর্থাৎ যদি কেউ ছোলা ভিজিয়ে কিন্তু ছোলা মুখে দেওয়া, বা একটা ক্রিম কেক আর বিস্কিট খেয়ে জল খেয়ে আপনারা কিন্তু এই আসন অভ্যাস করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, একটা অভ্যাসকে জীবনের অঙ্গ করে তোলাটাই বাঞ্ছনীয়, যে সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে একটু জল খেয়ে নেওয়া। পরবর্তী আমাদের এখানে আত্মপ্রজ্ঞ মহারাজ রয়েছে। কোনো বিশেষ প্রশ্ন, আরো গভীর স্তরের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অধ্যাপক অধ্যাপিকারও যদি কোনো প্রশ্ন থাকে, বলছি স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলছি আজকে মানে অনেকজন তো জয়েন্ট হয়েছিল, এক একটা লিঙ্কে তো 95 জন করেছিল, তো অনেকেই জয়েন্ট হতে পারেনি। তো এই ক্লাসটা কি আর একদিন কি আপনি আধা ঘন্টার জন্য করতে পারবেন? আজকে যেমন 1 ঘন্টার জন্য করলেন, অন্যদিন আধা ঘন্টার জন্য। আমরা ওনাদের অনুরোধ করবো। হ্যাঁ, আমি বলছি আমরা এটাকে রেকর্ড করেও রেখেছি ওনাদের অনুমতি নিয়ে, ফলে আমরা এটাকেও দেখতে পারি। আর ওদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ভবিষ্যতে যদি আমরা আরো বেশি এই যোগাযোগটাকে বাড়াতে পারি, তাহলে আমরা সেটারও একটা চেষ্টা করব। ফলে তোমার চিন্তা করার কিছু নেই। থ্যাংক ইউ। ওনাদের নিশ্চয়ই করতে পারি এবং ওনারা নিশ্চয়ই এই বিষয়টি দেখবেন। ঠিক আছে স্যার। প্রথমেই জানাই শুভ সকাল। আন্তর্জাতিক যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা সকলকে। বাকি স্টুডেন্টসদের বা সকল অধ্যাপক অধ্যাপিকাদের যদি কোনো প্রশ্ন থাকে, আর প্লিজ আপনারা একটু বলবেন যদি প্রশ্ন থাকে। একটি বিশেষ ঘোষণা আছে, আপনাদের চ্যাট বক্সে একটি ফিডব্যাক লিংক দেওয়া হয়েছে। আপনারা কাইন্ডলি যারা সার্টিফিকেট পেতে ইচ্ছুক, লিঙ্কটিতে ক্লিক করে ফর্ম ফিল আপ করে নেবেন। আগামী আধ ঘন্টার জন্য লিঙ্কটি ওপেন থাকবে। আর অবশ্যই ফর্ম ফিল আপ করবার সময় নিজেদের নাম, মেল আইডি এগুলো ঠিক করে লিখবেন, না হলে আপনাদের সার্টিফিকেট পেতে অসুবিধা হবে। সার্টিফিকেট গুলো আপনাদের মেলেই প্রোভাইড করা হবে। আমি আবারও বলছি। হ্যাঁ বলো। যারা সার্টিফিকেট পেতে ইচ্ছুক, গুগল মিটের যে চ্যাট বক্স লিংকে ফিডব্যাক লিংক দেওয়া হয়েছে। যারা সার্টিফিকেট পেতে ইচ্ছুক তারা এই লিংকটিতে ক্লিক করে একটি ফর্ম ফিল আপ করতে হবে, এবং এই ফর্ম ফিল আপ করলে আপনারা সার্টিফিকেট পেতে পারেন। আর ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই আপনাদের নিজেদের নাম এবং মেল আইডি এগুলো ঠিক করে লিখবেন, না হলে সার্টিফিকেট পেতে একটু অসুবিধা হতে পারে। আর আগামী আধ ঘন্টার জন্য এই লিংকটা কিন্তু ওপেন থাকবে, আর লিংকটাই চ্যাট বক্সেই থাকবে, দেওয়া হয়েছে, একটু খেয়াল করুন। আর আজকের এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি এক্ষুনি লেফট হয়ে গেছিলাম, আবার একবার দিলে ভালো হয় লিংকটা। আচ্ছা ঠিক আছে ম্যাম। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো ম্যাম, বলছি এটা ওই যে সার্টিফিকেটটা কি শুধু অনলি ফর টিচারদের জন্য? না না, সবাই পেতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা লিংকটাতে ক্লিক করে ফর্মটা ফিল আপ করবে, আর অবশ্যই নিজেদের নাম, মেল আইডি এগুলো ঠিকঠাক ভাবে লিখবে। থ্যাংক ইউ ম্যাম। আজকে অনুষ্ঠিত এই কর্মশালাটিতে যারা সকল শ্রদ্ধেয় মহারাজগণকে তাদের মনোগ্রাহী বক্তব্য, আত্মপ্রজ্ঞ মহাশয়ের অঙ্কিতা হ্যাঁ 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 প্রশ্নগুলো বোধহয় এখনো শেষ হয়নি।
প্রশ্ন পর্ব আচ্ছা। বোধহয় স্টুডেন্টদের আছে। এখানে আমি অ্যাকচুয়ালি নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি একবার লেফট হয়ে গিয়েছিলাম, তো আমি আবার জয়েন করেছি বলে আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না মেসেজে, বুঝছো তো? আচ্ছা নেটওয়ার্কের জন্য আমি একবার লেফট হয়ে গিয়েছিলাম, আমার এখানে আচ্ছা, কিছু তাহলে শো করছে না। তুমি একটুখানি তাহলে আত্মপ্রজ্ঞ মহাশয়েরও একটা বক্তব্য আছে। প্লিজ আহ, একটু বলবেন। হ্যাঁ, নিশ্চয়ই। সামনে যে যদি কিছু বলেন। আমাদের আরেকটি অনুষ্ঠান আছে 9:30 থেকে, সেই জন্য আমরা টাইমটা 9টা অব্দি রেখেছিলাম। আমরা ভেবেছিলাম যে 9:15 হতে পারে, হাতে সময় কম। প্রশ্নোত্তর যা হয়েছে ঠিকই আছে, যারা যারা বলেছে। আমার একটু বলার জায়গা আছে, যেটা বলবো। আজকে যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগ দিবস, অর্থাৎ এই যোগটা পৃথিবীর সমস্ত প্রান্তে হচ্ছে। আর এটা ভারতবর্ষের যোগ। ভারতবর্ষ থেকে এই যোগ, তার গুণমান, তার উপকারিতা, তার প্রয়োজনীয়তা জেনে সারা পৃথিবী আজকে বলছি এই ম্যাম একটা দিনটাকে। কথা বলবো? আমার কথাই শোনা যাচ্ছে? হ্যাঁ বলছি আমি শোনা ফর্ম যাচ্ছে ফিল আপের স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ম্যাম আমার কথাটা শুন। না, স্টুডেন্টদের বলা হচ্ছে আগে স্যার বলে নিক, আগে তারপরে স্যার তোমাদের বলে কোনো নিক, প্রশ্ন থাকলে তারপরে বলো। হ্যাঁ, কারণ স্যারকে আগে বলতে সুযোগ দাও। আমাদের অলরেডি কৃতজ্ঞ মহারাজ চলে গেছেন আরেকটি জায়গায়, আমাদেরও চলে যেতে হবে 9:30, 9:30টার মধ্যে। তো আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের ভারতবর্ষের যোগ সারা পৃথিবী করাচ্ছে, আমরা এই জায়গায় পৌঁছেছি। কিন্তু ভারতবর্ষ এখনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। কেন? আমরা কি এখন উন্নত হইনি? আমরা ভাবি আমরা অনেক কিছু জানি, অনেক কিছু পারি, অনেক কিছু বুঝি, আমরা উন্নত। কিন্তু সেটা করা যায়, কিভাবে করা যাবে? আমরা দিল্লিতে দরবার করছি। যোগ দিবসটা আসন দেখানো হয়েছে, আসন দেখানো হয় ম্যাক্সিমাম, কিন্তু কোনো আসনের পেছনে কখনোই থাকছে না এই যে আসনগুলো করালো। মৎস্যাসন যোগ বা যোগ মৎস্যাসন কথাটা লেখা হয়, লেখা হবে না, এটা সম্পূর্ণ সেপারেট। যোগের একটা সামান্য পার্ট। যোগ শুধু আসন নিয়ে নয়, যোগ হলো মানসিক গতি, অর্থাৎ মনের যদি গতি ঠিক থাকে, পজিটিভ দিকে যাবে যে মন, সেটাই যোগ। তাহলে আমার মনকে পজিটিভ করতে কি কি প্রয়োজন, সেই যোগগুলো আমাদের কিন্তু জানানো হচ্ছে না। একটি স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে অক্সিজেন লেভেল আর কি করে বাড়ানো যায়। তো আমাদের যে মহারাজ ছিল সে বোধহয় বললো আসন আর প্রাণায়ামের কথা বললো। বর্তমান প্রকৃতিতে বায়ুস্তরে এত পলিউশন, আমি যে অক্সিজেনটা প্রাণায়ামের মধ্যে জড়ে নিচ্ছি সেটা কতটা বিশুদ্ধ আমাদের জানা নেই, সে হিসাব আমরা রাখছি না। কিন্তু আমরা তথাকথিত ওই পুরনো তখনকার যে প্রাণায়াম, যেটা করলে উপকৃত হতো তখনকার প্রকৃতিতে, এখন সেটা হবে কিনা আমরা খোঁজ নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ি, এই হচ্ছে প্রাণায়াম। তার মধ্যে কত ক্ষতিকারক যৌগ শরীরে ঢুকছে আমরা জানি। তো অক্সিজেন লেভেলের দিকে সব থেকে ভালো হয় আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে আছে, যদি কেউ কর্পূর, একটু কর্পূর আর তার মধ্যে জোয়ান ঢুকিয়ে একটা ছোট পুটলি মতো করে ওটা 3 বার হাতে ঘষে দেবে, 1 2 3, তারপরে শুকবে 5-7 বার শুকুক, তার অক্সিজেন লেভেলটা বাড়বে। করোনার সময়টা খুব প্রয়োজন, লাংসের তো সমস্ত কিছু আসছে, এটা খুব ভালো কাজ করে। এটা করতে কোনো অসুবিধা হবে না, খরচাটাও কম।
কারণ প্রাণায়াম করার জন্য উপযুক্ত জায়গা লাগবে, সময় দিতে হবে, অনেকের হাতে সেটা নাও থাকতে পারে। কিন্তু এই করোনা কালে আমার মনে হয় এটা খুব ভালো কাজ হবে। আর যদি আমার পরিবেশকে আরো সুন্দর রাখতে চাই, সমস্ত কিছু দরজা জানলা আটকে রেখে প্রোটেকশন নিয়ে মাস্ক পরে করোনা হচ্ছে, তাহলে আমি যদি আরো ভালো প্রোটেকশন নিতে চাই, পরিবেশটাকে ভালো রাখতে চাই, তাহলে দিনের যখন সময় পাবো 9টা-10টা বেলপাতা একটু ঘিয়ের মধ্যে দিয়ে আগুনে দিয়ে দেবো, একটু আগুন জ্বালিয়ে কাঠ দিয়ে ওটা যদি জ্বালিয়ে দিই, ওর যে স্মেলটা, অর্থাৎ আমাদের বেলপাতার মধ্যে মাইকার ভাবটা থাকে এবং ঘিয়ের মধ্যে ল্যাকটিসিটি বেশি থাকে, এর যে কম্পোজিশনটা লাংসের পক্ষে খুব উপকারী, ভীষণ। আগেকার দিনে যে যাগযজ্ঞ হতো, এর কারণ কিন্তু শরীর সুস্থ রাখার অনেকটা নিদান ছিল। এই যোগগুলো খুব কাজের, তারপরে আরো অনেক কিছু দেয়, কিন্তু আমাদের অত কিছু প্রয়োজন নেই। আমরা হাতের সামনে যদি এটা পাই, করতে পারি, আমাদের পরিবেশটা, বাড়ির যারা আছে তারা সকালে ওই পরিবেশের মধ্যে যুক্ত হবে, সুস্থ থাকবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে এই সময় অন্যান্য উপসর্গ দেখা দেয়, করোনা থেকে কিডনি গুলো খারাপ হতে পারে, সুগার যাদের আছে তাদের করোনা নাকি তাড়াতাড়ি ধরে এবং তাতে কিডনির এফেক্ট হতে পারে। যদি প্রতিদিন কেউ 6টা করে ধনেপাতা ভাতের সাথে খেয়ে নেয়, গরম গরম ভাত, ধনেপাতা 6টা বেশি লাগবে, তাহলে তার কিডনির প্রোটেকশনটা হয়ে যাবে। আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করি, সেই সেমিনারে কিন্তু এই কথাগুলো বারবার তুলে ধরি। এইগুলো সহজলভ্য, আরো অনেক কিছু বলি সহজলভ্য, এগুলো যদি করা যায়, আমি যদি উপকৃত হই, তাহলে আমি পাশের লোককে বলবো। আমরা দেখেছি বহু দূরে গ্রাম থেকে ফোন আসে আমাদের কাছে, যে গ্রামে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়েছে এই প্রসেসটা, এবং তারা উপকৃত। যাদের কিডনির সমস্যা ছিল তারাও অনেকটা ভালো হয়েছে, প্রোটেকশন পেয়েছে। তো আমার সবার কাছে অনুরোধ রইল, কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল, তারা যেন যোগের সঙ্গে সঙ্গে, যোগ যে কথাটা আসল নয়, বৃহত্তর ব্যাপার, সেটাতে যদি সবাইকে যুক্ত করা যায়, এবং তার জন্য শরীরটা ঠিক রাখতে হবে, সেই প্রসেসগুলো আমরা জানি। আগামী দিন যদি আমাদের আবার সুযোগ দেওয়া হয়, শুধু প্রশ্ন উত্তর পর্বে যার যা সমস্যা আছে, হয়তো আমরা কিছুটা সাহায্য করতে পারব। তো আজকে সময় আর বেশি নেই, অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। এরকম একটা অনলাইনে এইভাবে অনুষ্ঠান করা যায় আমার অভিজ্ঞতা ছিল না। অনেক এগিয়েছে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, আগামী দিনে আরো এগোবে, কিন্তু আমরা যেন মনুষ্যত্বের মধ্যে থাকি, আমরা যেন যোগ যে কথাটা বলছে, অর্থাৎ যুক্ত হয় একে অপরের সঙ্গে, একের পাশে দাঁড়ানো। সময়টা খুব খারাপ আসছে, আমরা জানি। এই করোনা কাল বা এই যে সমস্ত ঝড় যা কিছু আছে, আমরা আমাদের যারা আছে, আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে সবাইকে সতর্ক করে দিতাম, এবং তারা সেইভাবে চলেছে, তারা উপকৃত। আগামী দিনে যে ঝড়ঝাপটা আসছে আমরা একটু বুঝতে পারি, সেগুলো সম্পর্কে সতর্ক করে দিই। তো যদি মনে হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আগামী দিনটা ভালো কাটবে, তাহলে অবশ্যই যুক্ত হতে এই বিষয়ে হেল্প করবে। আজকে এই অবধি অনুষ্ঠান বলল, আমাদের বাকি যারা আছে তারা ওখানে পৌঁছে গেছে যেখানে অনুষ্ঠান হবে আশ্রমের পক্ষ থেকে। তো আজকে আমি এই বলে বিদায় নিচ্ছি, নমস্কার। অনেক ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের সকলকে। আজকের অনুষ্ঠিত এই কর্মশালাটিতে শ্রদ্ধেয় সকল বক্তব্যগণকে বক্তাগণকে সশ্রদ্ধ এবং অসংখ্য ধন্যবাদ
আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের তরফ থেকে আপনাদের মনোগ্রাহী বক্তব্যের জন্য এবং আপনারা এইভাবে এই কর্মশালাটিকে সাফল্যমণ্ডিত করলেন তার জন্য। সত্যি এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে যোগ বিষয়টিকে আপনারা যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, বলছি ম্যাম একটা কথা বলবো। আমার মনে হয় ম্যাডামের এটা অফ হয়ে রয়ে গেছে, উনি হয় লেফট হয়ে গেছেন বা কিছু সমস্যা হয়েছে। হ্যাঁ শোনা হ্যাঁ, শোনার সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে না একেবারেই। শোনার সমস্যা হচ্ছে। হ্যাঁ একটু আমার একটু সমস্যা হচ্ছে এখানে নেটওয়ার্কে। আমার কথা শোনা যাচ্ছে এবার? ফর্মে দেখালে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলো ম্যাম। হ্যাঁ বলো। একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলো, আমার কথা কি শোনা যাচ্ছে? বলো। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। বলছি ফর্মে একটা কোশ্চেন আছে, কিন্তু কোশ্চেনের যে অপশন গুলো আছে ঘ আছে, আমি এটা মানে বুঝতে পারছি না। তোমার কথাটা আমি ক্লিয়ার বুঝতে পারলাম না, আরেকবার বলো। বলছি ফর্মে একটা কোশ্চেন আছে, কোশ্চেনের যে তুমি দায়িত্ব নাও, ওকে মিউট করে দাও। ওখানে যে অপশনটা আছে ঘ আছে, আমি ঘটার মানে বুঝতে পারছি না। সংঘমিত্রা জি, তুমি কি এতে আছো, লাইনে আছো? হ্যাঁ আছি আছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু ফর্মের বিষয়টা তুমি একটু ক্লিয়ার করে দাও কাইন্ডলি। হ্যাঁ, ফর্মের তোমাদের কিসে সমস্যা হচ্ছে একটু বলো। হ্যালো ম্যাম লেফট হয়ে ম্যাম লিংকটা দিন না একবার। আচ্ছা বলছি ম্যাম একটা কোশ্চেন আছে যে আপনি এই কর্মশালা দ্বারা কতটা উপকৃত, কিন্তু এটা আমি হ্যাঁ কি না বলবো তো, কিন্তু এখানে 5টা অপশন আছে, কিন্তু ঘ আছে 4টে আর একটা 5 আছে, তো আমি এটা বুঝতে পারছি না যে ঘ এর না মানে 1 2 3 4 5 আছে, তুমি মানে কিছুটা সম্মত না পুরোপুরি সম্মত। যদি পুরোপুরি সম্মত হও তাহলে 5, আর যদি খুব সামান্য সম্মত হও বা না হও তাহলে দেখো 0 থেকে 4 অব্দি দেওয়া আছে বা 1 to 5 আছে, এরকম একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোমার মাত্রাগত, অনেকের তো হতেও পারে যে কিছুটা সম্মত কিছুটা নয়, সেই জন্য মাত্রাগত ডিভিশনটাই ওখানে দেওয়া হয়েছে। ও আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আর কারোর কিছু? হ্যাঁ হ্যাঁ বলো দিদি। হ্যাঁ, তোমার নেটওয়ার্কের সমস্যা ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ম্যাম লিংকটা আরেকবার দিলে ভালো হয়, লেফট হয়ে যাওয়ার জন্য দিয়েছি লিংক আরেকবার দেওয়া হয়েছে। একটু খেয়াল করো, চ্যাট বক্সটা একটু খেয়াল করো, ওখানে চ্যাট বক্সে আবার লিংক দেওয়া হয়েছে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় শ্রদ্ধেয় ডক্টর অনাদি মোহন রয় স্যার এবং IQAC কোঅর্ডিনেটর শ্রদ্ধেয় চিরন্তন দাশগুপ্ত স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সবসময় বিভিন্নভাবে সহযোগিতা করবার জন্য। মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষাকর্মী বৃন্দ আছেন এবং আমাদের প্রিয় স্নেহের ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ। সকলে কর্মশালাটিতে অংশগ্রহণ করেছেন এবং এইভাবে কর্মশালাটিকে সাফল্যমণ্ডিত করেছেন তার জন্য। আজকের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করা হচ্ছে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে আমার গত মাসে কোভিড হয়েছিল, এখন আমার এক্সপিরিয়েন্স পুরো 12। রেকর্ডিংটা বোধহয় এবার বন্ধ করা যেতে পারে। হ্যাঁ ম্যাডাম ফিডব্যাক ফর্মটা কোথা থেকে পাবো? চ্যাট বক্সে দেওয়া আছে দেখো। ম্যাম হচ্ছে না। চ্যাট বক্সে দেওয়া আছে, তাতে ক্লিক করলেই হবে। কিসে ম্যাডাম চ্যাট বক্স?
তুমি যে এই ইয়েতে মিটিং এ আছো, মিটিং এর চ্যাট বক্সে দেখো, চ্যাট বক্স মানে নিচে যেখানে লেখার একটা পেজ মতন দেখা যাচ্ছে না তোমার মোবাইলের স্ক্রিনে, ইন কল মেসেজ বলে কোনো একটা অপশন আছে। হ্যাঁ, ওই ইন কল মেসেজের মধ্যে দেখো অনেকবার দেওয়া হয়েছে ফিডব্যাক লিংক। এখানে একটা প্রবলেম হচ্ছে ম্যাম, আমি বুঝতে পারছি না ওখানে কি লিখবো। ম্যাম আমরা লেফট হয়ে যাবো? হ্যাঁ, যাদের হয়ে গেছে, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। ম্যাম ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে বলে দিন একটু। ফিডব্যাক ফর্ম যাদের ফিল আপ করার প্রশ্ন আছে তারা ছাড়া যারা ফিডব্যাক ফর্ম ফিল আপ করতে পেরেছো লেফট হয়ে যাও। এই রেকর্ডিংটা চলছে এখনো মনে হয়। আচ্ছা আচ্ছা, রেকর্ডিংটাকে অফ করে বন্ধ করে দাও। হুম। আচ্ছা, আপনাদের সবার অনুমতি নিয়ে আমিও লেফট হচ্ছি তাহলে। ম্যাম ফর্ম তো ফিল আপ করতে পারছি না।